প্রথম দিনে অর্থাৎ 5ই জানুয়ারি হিজ এক্সিলেন্সি মাননীয় রাজ্যপাল মহোদয় যে মূল্যবান বক্তব্য এই সভায় পেশ করেছেন, সেই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি। খুব অল্প সময়ের মধ্যে হলেও উনি ত্রিপুরার যে উন্নয়ন অত্যন্ত সুন্দরভাবে তার রূপরেখা সবার সামনে তুলে ধরেছেন। তার জন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে রাজ্যের জনজাতি, তপশিলি জাতি, সংখ্যালঘু, অন্যান্য যারা অনগ্রসর, যাতে লাস্ট মাইলের কথা বলছি আমি, সেই সব লোকদের বিষয়ে, অনগ্রসর জাতিদের সামগ্রিক উন্নয়ন, মহিলা সশক্তিকরণ, কৃষকদের আয় বৃদ্ধি, রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান, পর্যটন এবং সার্বিক উন্নয়নের প্রধান বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এবং এটা তো সত্যি, আমরা সবাই জানি। আমরা এটাও জানি যখন বাইরের থেকে মানুষ আসে, আমরা দেখি আমাদের সাথে যখন যোগাযোগ করে, নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করে, এখানে বিরোধিতার জন্য বিরোধ নয়, কিন্তু এটা কিন্তু ফিল করতে হবে যারে এই ত্রিপুরা এরকম হয়ে গেছে। আমি তো 3 বছর আগে এখানে এসেছিলাম, 5 বছর আগে আমি এসেছিলাম, 10 বছর আগে এসেছিলাম। এই ত্রিপুরা কি হয়ে গেল? রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত জায়গায় মানুষ দেখছে। তো এই সামগ্রিক যে বিষয়টা ওনার যে বক্তব্য এখানে রেখেছেন, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভীষণ লক্ষ্য হচ্ছে 2047, আমরা সবাই জানি, এবং সেই রূপরেখাকে আমরাও অনুসরণ করছি। বিজেপি আইপিএফটি সরকার বারবার, আপনারা হয়তোবা তীর্যকেশ্বরে বলেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলেন, বলার জন্য হয়তোবা বলেন, কিন্তু আমরা কিন্তু ডিসিশন নিয়েছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবোই। সেটা কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রেই হোক, আইন শৃঙ্খলায় হোক, উদ্যোগের বিষয়ে হোক, প্রশাসনের অন্যান্য মুখ্য যে ক্ষেত্রগুলো, ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে আমরা পরিণত করতে এই বিজেপি আইপিএফটির যে সরকার অঙ্গীকারবদ্ধ। এখানে একটা বিষয়, যদিও এটার সাথে সম্পর্ক নেই মাননীয় রাজ্যপালের যে ভাষণের সাথে, কিন্তু অনেকে অনেক কথাই বলেছেন, মানে এটাকে রিলেট করে বলেছে। এখানে উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার এলওপি শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে, উনি বলেছেন যে অনেকগুলো চিঠি উনি মাঝে মাঝে লেখেন, আরও অনেকে বলেছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ওয়ান্ট our relation should be maintained today and future also. আপনি চিঠি দিয়েছেন, অনেকগুলো চিঠির উত্তর দিয়েছে, 4-5টা, আবার কয়েকটা দেয়নি। যখন আপনাকে আমি নিজে ডাইরেক্ট একটা চিঠি দিলাম, একটা বিষয় আপনি জানেন, এই চিঠিটা আপনাকে দেওয়ার অর্থ একটা, মানে বিধানসভার একজন মাননীয় অপোজিশন লিডার উনি আমার কাছে জানতে চেয়েছেন। আমি ওনাকে চিঠি দিলাম, খালি দেওয়ার সাথে সাথে দেখলাম এই চিঠি হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেল। এটা ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড ব্রিচ অফ রিলেশন হবে আমি মনে করি। আমি আপনাকে বলছি, প্লিজ আমাকে শেষ করতে দিন, আপনি বলবেন। আমি এটা আপনাকে বলেছিও, কিন্তু আমি যেহেতু এই কথাগুলো আসছে, এতে কি হয় আমি এখন চিন্তা করব, এবং সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছে বিষয়গুলো, দরকার ছিল না। আপনি আমাকে চিঠি লিখেছেন, আপনাকে আমি চিঠি দিয়েছি, এটা ভাইরাল হবে কি করে? আমি শ্রদ্ধেয় মানিক সরকার মহোদয়, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি 4-5 বার আমাকে চিঠি দিয়েছেন, উত্তর দিয়েছি, কিন্তু কোনোদিন তো ভাইরাল করেননি উনি। আমি এই কথাটা কিন্তু আপনাকে বলেছি, কেন এটা হবে।
করা আমার কাজ না, and whatever letter I have given to you, it is nothing private. Not letter. What I given the answer. My answer has been viral. Your That's what I'm answer. telling. I have given you the answer. I can tell from my account. I can tell you. No, the you have house. not done. You have not done. From my account. No, or from your account. I have not done also. From your account you have not done. But from your supporters, they have viral. How it has gone to them? This is my question. Now always I am in fear. If you give me any questions and if I give the answer, whether it will be viral or not, this is very important. That's why we are now scared of. You know it. For that there was some অনেক জায়গায় অনেক কিছু হয়েছে এই বিষয় নিয়ে আপনি জানেন। কুশপিত্ত লোকে পর্যন্ত আমাকে আমার পুরানো হয়েছে। দেখুন আমি বলছি আগেই আমি রিলেশন আপনার সাথে মেনটেন করতে চাই এবং সেটা থাকবেও, এটা আমি আপনাকে বলছি। কিন্তু এটা হওয়াটা ব্রিচ অফ রিলেশন, ব্রিচ অফ ট্রাস্ট কেন হবে? আপনার হাতে দিয়েছি, অন্য জায়গায় কেন যাবে? এটা কোথায় যাবে? এটা আমার এখান থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। প্লিজ, এটা আছে, আপনি বিশ্বাস করেন না করেন, এই কারণেই আমি বলছি আপনি চিঠি দিলে আমার এখন মনে হয় যে চিঠির উত্তর যে দেব সেটা তো ভাইরাল হয়ে গেলে তো, কারণ একজন এলওপি, শ্রদ্ধেয় এলওপি, উনি আমাকে চিঠি লিখছেন, মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন এবং এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এর মধ্যে উনি আমাকে চিঠি দিয়েছেন, উত্তর দিয়েছেন। সেটা তো হয় না। আমরা তো বড়দের থেকে শিখি। কাজেই যদি এইরকম হয়, এটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই চিঠি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি ফ্যাক্টস যেটা সেটা আপনাকে দিয়েছি। আমি তো মিথ্যে কথা বলিনি। আই হ্যাভ নট টুইস্টেড আউট। আমি কিন্তু টুইস্টেড আউট করিনি সেটা। আপনি মনে আছে নিশ্চয়ই, এটা আমি বলেছিও। কিন্তু আপনাকে কথাটা হচ্ছে এই জায়গায় যে আমরা শিখবো এখান থেকে। গণতন্ত্রের পীঠস্থান এইরকম জায়গার মধ্যে এভরিডে উই লার্ন। আমি সব কিছু জানি এটাও সম্ভব না। আমি কদিনের এখানে শ্রদ্ধেয় জিতেন বাবু এখানে আছেন, প্রাক্তন এমপি, আমি নিজে ওনাকে দেখেছি, আমি দেখতাম এত সুন্দরভাবে পার্লামেন্টে উনি বক্তব্য রাখতেন। আমরা গর্বে বুকটা ফুলে উঠতো যে ত্রিপুরার কোনো লোক ওখানে সুন্দর বলছেন। কিন্তু আমি অনুরোধ করব যদি এই ধরনের কোনো প্রাইভেট লেটার থাকে, প্লিজ আপনার অফিসিয়ালদের বলবেন কনফিডেন্সিয়াল অ্যান্ড প্রাইভেট। আমি করিনি, আমি এই কথা বলছি। প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল যদি হয় এইরকম লেখা থাকা। মাননীয় স্পিকার মহোদয়, হি হ্যাজ নট ডান, আই এম টেলিং ইউ, বাট by any means it has been leaked and you are the custodian, the responsibility will be yours. এটা বললে, কারণ দেখুন এটাকে নিয়ে আপনারা জানেন কত কুশপুত্তলিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু হয়েছে আননেসারি। আমি জিতেন বাবুকে বলবো, কালকে আমি খুব খুশি হয়েছিলাম আপনার যখন বললেন একটা প্রশ্ন, যখন উনি করলেন এই একটা বিষয়ে, যখন বললেন মুখ্যমন্ত্রীজি আপনাকে আমি হেল্প করব, আমি খুব খুশি হয়েছিলাম। দেখলাম আগুনের মধ্যে ঘি ঢেলে দিলেন আপনি। কিরকম হলো বুঝলাম না। এই যে দুই পলিটিক্স, এত ধরনের পলিটিক্স আমরা যদি এইভাবে দেখে থাকি, তাহলে পরিবর্তনের কথা বলি, কবে পরিবর্তন আর করবো? না অস্বীকার করতে পারবেন না আপনি এখানে সবার সামনে। আপনি এটা এমনভাবে দিলেন, এটা দিলেন, এটা কিন্তু উত্তেজিত হয়েছে। এবং যেভাবে উনি টেবিল চাপড়ে এইভাবে বলেছেন, কিন্তু আমি কিন্তু সাইলেন্টলি উত্তর দিয়েছি এবং দেবো। আমি দরকার পড়ে না আপনার এই উত্তেজিত করার যে প্রচেষ্টা, এই কারণে উনি খুব শান্ত মানুষ, আমি জানি ওনাকে, খুব ধীরে স্থিরে কথা বলে, কিন্তু আপনার এটার কারণে আপনি ওনাকে উত্তেজিত করেছেন। হি কামস টু মি সামটাইমস, আমাকে খুব প্রেজ করে। আবার যখন দেখি উনি বলছেন, যখন সাংবাদিক সম্মেলন, এটা কি মুখ্যমন্ত্রী হাওয়ার মধ্যে তাকিয়ে নাকি আমি সাইন করি? আরে আমি একটু পড়াশোনা করেছি, হয়তো আমার থেকে বেশি আপনি করেছেন। হাওয়ার মধ্যে তাকিয়ে আমি কি করে সাইন করব? হয় এটা? হয় না তো এটা। হাওয়ার মধ্যে আমাকে তো সেই সম্মানটুকু তো আশা করি যে আমাকে, এবং আপনি সেদিন যখন এসলেন, দেখুন সবার আমাদের কিন্তু, আমারও ভুল হতে পারে, আপনি আমাকে শেখাবেন, আমি ওইভাবে থাকবো। আপনি যেদিন আমার কাছে আসলেন, এই কথাগুলো উঠেছে কিন্তু বারবার আপনি বলেন, আমি আপনার
যে ট্রাস্টটা সেটা নেবার জন্য আমি চিফ সেক্রেটারি ডেকেছি, আমি ওএসডিকে ডেকেছি যাতে কাজটা হয়। এটাকে আমার দোষ হয়েছে? আমি তো ইচ্ছা করলে আপনি আমার কাছে এই কাগজটা আমি ও আচ্ছা 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 যা আগে হতো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো আমি করিনি। আমি চেয়েছিলাম, কারণ টেকনিক্যাল বিষয়গুলো আলটিমেটলি অফিসার্স লোক জানে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এর জন্য আমি ভেবেছিলাম ইন প্রেজেন্স অফ দেম আই কল দেম। এটা কিন্তু আমার ভুল হয়েছে। আপনি বললেন যে ওএসডি আমাকে চালাবে, আমাকে অন্যান্য অফিসাররা চালাবে, আমি কি বোকা? আমিও তো কোনো সময় মেডিকেল কলেজে বা আমিও তো এইচওডি ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমাকে কে চালাবে? বলি, আমি আপনার জায়গায় যদি হতাম, ইফ আই ওয়াজ ইন ইয়োর পজিশন, আমি সত্যি আমি সেদিন লেটার নিয়ে এসেছি, আপনাকেও দেব যদি আপনার দরকার পড়ে। I would have been very happy that leader of opposition is telling me, and if I act on this, বিরোধীরা চুপ হয়ে যাবে। Instead you are trying to tell all these things. আমি কি বলবো? না হয় বলুন, আমার রিপ্লাইটা কেন হচ্ছে না, কাজগুলো কেন হচ্ছে না, ইউ প্লিজ টেল মি। কিন্তু এটা আপনার এবং আমার বিষয় না। আমি যদি বলে থাকি যে আকাশের দিকে আপনি চেয়ে তাহলে লেটারগুলো কেন পড়া হলো না? দ্যাট ওয়াজ দি পয়েন্ট। আর আপনি যেদিন আমার চিঠি, আমাদের চিঠির উত্তর দেবেন, আই উইল বি দি ফার্স্ট ম্যান অন দি আর্থ টু অ্যাপ্রিসিয়েট ইউ ইন অল ফোরাম। আমি এই হাউসে দাঁড়িয়ে বলে গেলাম, আমি কাপুরুষ না। I can appreciate. I have the guts to tell bad man as bad man, good man as good man. আমি আপনাকে ক্ষমা চাইব। না না, আমি জনস্বার্থে আপনাকে চিঠি দিয়েছি, প্লিজ অ্যাক্ট অন দ্যাট। শ্রেষ্ঠ ত্রিপুরা হবে ওই সমস্ত চিঠি। এমন কোনো যে ব্যক্তি স্বার্থে আমি কোনো চিঠি লিখিনি আজ পর্যন্ত। সিচুয়েশনটা বুঝাবার জন্য আমি বললাম যে আমি কোন জায়গায় ছিলাম, কেন এই সমস্যাটা হলো। আমি তো বললাম আই ওয়াজ স্কেয়ার্ড যে একটা জিনিস যা হয়েছে হয়েছে বললাম, আমি তো বললাম যা হয়েছে ইট শুড বি স্টপ। হ্যাঁ না না, উত্তর তো দিতে হবে। আপনি বললেন যে উত্তর দিতে, সবাই তো আশা করে, সব উত্তর তো সম্ভব না, কিন্তু যে কয়েকটা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর। আমাদের মাননীয় এলওপি মহোদয় একটা জায়গায় বলেছেন যে আমাদের যে এসসি এসটি রিজার্ভেশনের যে 100% রোস্টার, সেটা নাকি ঠিকভাবে ফলো হয় না। এবং আমি আপনাকে বলছি যে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া, 100% রোস্টার ছাড়া কোনো অবস্থায় সেটা হয়নি, হবেও না, এতটুকু আপনাকে বলতে পারি। এখানে কথা হয়েছিল mismanagement of IGM and GB hospital, such as malfunctioning of lift, electric instrument, OT room closed for few days, and alleged incident of theft at IGM hospital, as raised by our honorable LOP. ভালো, এটা দরকার, এগুলো তো আমাদের গোচরে আনলে সুবিধা হয়। কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে দেখেছি, এই পৃথিবীতে বা আমাদের সমাজে সবচেয়ে যদি পাওয়ারফুল লোক থাকে হচ্ছে চোর। এ কিন্তু চিন্তা করে না কোথায় গেলে আমাকে কে ধরবে, আর পুলিশের বাস্তব। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। একবার সাব ইন্সপেক্টর, সে খুব সম্ভব এখানে ওসি ছিল, তার বাড়ির মধ্যে সে চুরি করেছে। অদ্ভুত, মানে সে জানে আর কি যে কোনো সময় কিছু হতে পারে। তো সেখানে কি করলো চোরে? পাইপলাইন কেটে দিয়েছে, অক্সিজেনের পাইপলাইন কেটে দিয়েছে। তো পাইপলাইন কাটলে সেটাকে সারাতে গেলে আমি যতক্ষণ ধরে অক্সিজেনের ফ্লো না থাকবে পেশেন্ট মারা যাবে। এর জন্য এই ধরনের ঘটনা কয়েকবার হয়েছে। আমি এর জন্য আমি রাত্রে 12টার সময়ও গেছি, আমাদের হেলথ সেক্রেটারিও গেছে, এটাকে মেরামত করেছি। ভাগ্য ভালো সেই সময় কোনো পেশেন্ট ছিল না। এই কারণেই ঘটনাটি হয়। পুলিশ অ্যারেস্টও করেছে, সেখানকার যে আপনার যে দারোয়ান ছিল তাকেও অ্যারেস্ট করেছে, শোকজ করে, এগুলো হয়। কিন্তু ভালো জিনিসটাও তো হচ্ছে না।
ভালো জিনিসগুলোও তো আমাদের বলা উচিত। খালি এইসব ছোটোখাটো, আমি এখন এই বিধানসভাতে ঢুকলাম, টয়লেটে গিয়ে দেখলাম আমার একটা জিনিস খারাপ, এটাকে যদি আমি হাইলাইট করি এবং এইগুলো নিয়ে হাইলাইট আমরা করছি, করুন ভালো, এটা আবার ঠিক হয়ে যাবে, এটা আমরা করব। তো সেই কারণেই ঘটনাটা হয়েছে। লিফটের যে বিষয় সেটা আমি বলছি, লিফটে অনেক সময় একটা ওয়েট থাকে, দারোয়ান থাকে, কিন্তু আমাদের যারা বহু লোক আছে যখন একসাথে যে 6 জন সেখানে 10 জন উঠে গেল, মাঝে মাঝে যান্ত্রিক গোলযোগ হয়, হওয়ার সুবাদে অনেক সময় লিফট অচল হয়, কিন্তু দেখতে হবে লিফটটা কতদিন ধরে অচল এবং তার মেরামত হয়েছে কিনা। এবং আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার মহোদয় যে এখন দুটোই আমাদের আইজিএম এবং জিবিতে প্রশ্নটা উঠেছিল, দুটো জায়গায় এটা সচল আছে। এখন এখানে একটা প্রশ্ন উঠেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতনের ব্যাপারে। দেখুন, প্রতিটা ইস্যু কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বলছি না এটাকে আমি নজরআন্দাজ করার মতো উপায় নেই, কিন্তু ক্লারিফিকেশন, এই বিধানসভাতে বসে আমরা ক্লারিফিকেশন চাই। যদি উই ক্যান স্যাটিসফাই দেন ফাইন, ইফ উই ক্যান নট স্যাটিসফাই তাহলে উইল বি রেকটিফাইড। সেটাই হচ্ছে বিধানসভাতে আসার মেইন উদ্দেশ্য। উই আর অল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, আমাদের পিপলের কাছে আমরা দায়বদ্ধতা আছি। সবাই জানি প্রতিটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো হয়, তা এখানে যে বিষয়টা এসছে যে মাননীয় লিডার অফ অপোজিশন বলেছেন যে ফিক্সড পে কর্মচারীদের জন্য বরাদ্দকৃত উদ্ধৃত টাকা অন্য কাজে ব্যবহৃত হয়। এটার ব্যাপারেই আমি বলছি, আমরা সবাই জানি প্রত্যেকটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো হয় তা এস্টিমেটেড রিসিভস অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে বানানো হয়। রাজ্যে ফিক্সড পে কর্মচারীদের বেতন ভাতাও স্যালারি হেডের এই বরাদ্দ করা হয়। আমার অর্থমন্ত্রী ভালো করে জানবেন এটা, তাই তো? যে কোনো দেশ বা রাজ্যের এস্টিমেটেড রিসিভস অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচারের সাথে অ্যাকচুয়াল যে এক্সপেন্ডিচার এবং অ্যাকচুয়াল রিসিভ সমান হয় না, কোনোদিন হবে না, কোনোদিন সমান হয় না। সেটা যে কোনো অর্থ বছরের শেষে এজি অফিস অর্থাৎ অ্যাকাউন্টেন্ট জেনারেল রাজ্য সরকার অ্যাকচুয়াল আয় এবং ব্যয় অনুসারে রাজ্য সরকারের অ্যাকাউন্ট ফাইনালাইজ করে থাকে। এটা হচ্ছে নিয়ম। যদি কোনো অর্থ বছরের অ্যাকচুয়াল স্যালারি এক্সপেন্ডিচার থেকে এস্টিমেটেড স্যালারি এক্সপেন্ডিচারের যদি কম হয়, তার মানে এই নয় যে বরাদ্দকৃত বেতন থেকে অন্য খাতে ব্যয় বা ডাইভার্সন হয়েছে। হয় না, এটা সম্ভব না। সমগ্র শিক্ষা নিয়ে অনেকেই বলেছেন, আমি সবার নাম আমি বলবো না। ভালো, সমগ্র শিক্ষা নিয়ে আমরাও চিন্তিত, সবাই মিলেই চিন্তিত। দেখুন, এক্সটেনশন অফ ডিফারেন্ট বেনিফিটস টু দ্য টিচার্স অফ সমগ্র শিক্ষা সাচ এস ডিএ, লিভ অ্যালাউন্সেস এটসেট্রা নট বিং গিভেন। সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের সুযোগ সুবিধা প্রদানে রাজ্য সরকার 30/9/21 একটি প্রকল্প তৈরি করে। 1 নম্বর হচ্ছে সর্বশিক্ষার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে নিয়মিত করা হয়েছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 3/9/2001 ইংরেজি তারিখ থেকে শুরু করে 23/8/2010 ইংরেজি তারিখের আগে সময়কালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE নির্দেশিত ন্যূনতম যোগ্যতা সহ চাকরিতে যোগদান করেছেন, তাদের নিয়মিত পে স্কেল দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ TTET পাশ করার প্রয়োজন নাই। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা রয়েছে কিন্তু TTET উত্তীর্ণ হতে পারেনি, তাদেরকে নিয়মিত শিক্ষকদের মতো পে স্কেল দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে বার্ষিক 3% ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের সংস্থান রাখা হয়েছে এবং TTET উত্তীর্ণ হলে তারা নিয়মিত হবেন।
যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিন্তু পেশাগত যোগ্যতা অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড বা ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি নেই, তাদের ডিএলএড বিএডে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষিকাদের উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS এর মাধ্যমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্যাট ইজ 12 পাস উইথ 50% আর 45% হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি, সেটা যদি অর্জনের সুযোগ তাদের দেওয়া হয়েছে। এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর তাদের পেশাগত যোগ্যতা অর্জন করার এবং পরবর্তীকালে টিটেট উত্তীর্ণ হওয়ার সংস্থান রাখবে। এইগুলো লাগবে, এছাড়া হবে না, দেওয়া যাবে না, কোর্টে চলে যেতে হবে। এখন পর্যন্ত 107 জন শিক্ষক শিক্ষিকাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে নিয়মিত করা হয়েছে। 214 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং 2408 জন উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে নিয়মিত ব্যতিক্রম পে স্কেল দেওয়া হয়েছে, কিন্তু নিয়মিত করা হয়নি। এখানে অনেক মাননীয় সদস্যরা বলেছেন অবস্থাটা দেখতে হবে, যে আসল ঘটনাটা কি জানতে হবে। আমরা তো দিতে চাইছি, কিন্তু এইসব টেকনিক্যাল বিষয় যদি ক্লিয়ার না হয় কোনো অবস্থা আপনিও পারবেন না, দিতে পারবেন না সেটা। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে এখন পর্যন্ত নিয়মিত করা হয়নি তাদেরকে নির্ধারিত যোগ্যতা একটা আছে, যোগ্যতা অর্জন করার পর তারপর নিয়মিত করার সুযোগ দেওয়া হবে। লিভের বিষয়ে এখানে উত্থাপন করা হয়েছে। সর্বশিক্ষার নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত ছুটি ছাটা দেওয়া হয় তা নিম্নরূপ: ক্যাজুয়াল লিভ বছরে 12টা, স্পেশাল লিভ বছরে 10 দিন, সেটা আনলিভের পরিবর্তে; ম্যাটারনিটি লিভ 180 দিন, প্যাটারনিটি লিভ 7 দিন, কমিউটেড লিভ অন মেডিকেল গ্রাউন্ড বছরে 5 দিন, এক্সট্রা অর্ডিনারি লিভ বছরে 20 দিন, গ্যারান্টি লিভ 21 দিন, চাইল্ড কেয়ার লিভ এখনও এটার বিবেচনাধীন আছে। তো সেই জিনিসগুলো আমরা তো এরা তো আমাদেরই সব ছেলে মেয়ে, আমরা কেন চাইবো ওদের ডিপ্রাইভ করবো? সুশাসনের যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বলেছেন, আমরা এক বন্ধুও এর থেকে লড়বেন না। প্রধানমন্ত্রীজি যেভাবে সারা বছর পরিশ্রম করে, আপনারাও দেখেছেন আমাদের সমস্ত মন্ত্রিমণ্ডল থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, আমরা পরিশ্রম করছি, এইরকম না অ্যাশ করার কোনো সুবিধা নেই। আগে তো অ্যাশ দেখেছি আমরা বহুত, উপায় নেই। আমরা চেষ্টা করছি, যেটা আমার অনেক মাননীয় বিধায়ক বিধায়িকাগণ বলেছেন, যে আমরা চলুন আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করি, এবং নিশ্চয়ই এটা করতে হবে। তবেই আমরা আগামী দিন একটা মডেল স্টেট হিসাবে শুধু নর্থ ইস্টার্ন রিজন না, সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখাতে পারবো। অনেক বিষয়ে আমরা কিন্তু এখন টপে আছি, বলবো আমি যদি সময় পাই, কারণ সবাই এক্সস্টেড। জানি না, আমি বারবার বলার পরে আমাদের সবাই চিনেন একজন প্রাজ্ঞ ব্যক্তি, আমাদের এই মাননীয় মিনিস্টার, পার্লামেন্টারি মিনিস্টার, ওনাকে আমি বলছি যে আমার তো অনেক দেরি হয়ে গেছে, একটু করুন। আমি সব জায়গায় গেলেই লাস্টে বলে, আর সব বলে ফেলে সব। যাই হোক, এখানেও বিধানসভাতে একই অবস্থা, কিছু অসুবিধা নেই, তো চলছে। এখানে আপনি কালকে খুব ভালো লাগলো, মিউজিক কলেজ বা অন্যান্য কলেজের আমরা কে এই মিউজিক নিয়ে, মিউজিক ভালোবাসে না কে আছে? এবং আমার ছেলে মেয়েদের মিউজিক শেখাবো না, এরকম কোনো লোক আছে কি? আমরা যেটা পাইনি আমাদের ছেলে মেয়েদের, আমরা চাইছি এদের মিউজিক শেখাবেন। বলছেন টিচার নেই। বর্তমান বিদ্যালয়ে মধ্যশিক্ষা অধিকারের অধীনে পিজিটি সঙ্গীত শিক্ষকের মোট অনুমোদিত পদের সংখ্যা হলো 12টি। তার মধ্যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড TRBT এর মাধ্যমে 10টি পদ পূরণ করা হয়েছে। তাছাড়াও বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে পিজিটি সঙ্গীত শিক্ষক নিয়োগের জন্য দপ্তর ইতিমধ্যে রাজ্য অর্থ দপ্তরে 396টি নতুন শূন্যপদ সৃষ্টির জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে। এবং অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন, আমি ওনাকে বলবো তাড়াতাড়ি
এটা অনুমোদনের ব্যবস্থা করুন যাতে আমরা স্যাটিসফাই করতে পারি। ইউ উইল নট বি স্যাটিসফাইড, অল উইল বি স্যাটিসফাইড। দিস ইজ নট ইউর কাপ অফ টি, I think so. You have to see whether we are serious or not. We are serious, but there should not be any wall in between us. ঠিক আছে, কথা চলবে, এসব চলবে। এখানে প্রাক্তন মন্ত্রী এবং আমাদের দলেরই উনি যখন আসলেন মন্ত্রী হওয়ার সুযোগ পেলেন, বহুত বছর ধরে 5 বছর ধরে উনি 5 বছর না 6 বছর মানে ছিলেন, MLA ছিলেন, অ্যাডভাইজারি দিয়ে গেছেন। এবার খুব ভালো লাগলো, প্রচুর অ্যাডভাইজারি দিয়ে গেছেন উনি। তো সেই অ্যাডভাইজারিগুলো আমি দেখব নিশ্চয়ই। নেই, আবার অ্যাডভাইজারি দিয়ে চলে গেলেন। হ্যাঁ, সবসময় করেন। তো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে অনুমোদিত নতুন পদগুলো অবশ্যই পূরণ করা হবে। এটা বিষয়টা খুব গুরুত্ব, আমার খুব ভালো লেগেছে আপনি এই বিষয়টা। খুব সম্ভব দ্যাট টাইম আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ফার্স্ট হাফ, সো আই হার্ড দ্যাট ইউ হ্যাভ গিভেন দিস ওয়ান রিগার্ডিং TRTC আর TSR। 6 জন TSR কর্মীকে বরখাস্ত করার বিষয়ে আপনি কথাটা রেখেছেন। দেখুন, ত্রিপুরা সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস যেটা আছে 1988-এ, সেটা লঙ্ঘন করার কারণে 6 জন TSR কর্মীকে নির্ধারিত সীমার উপর অপ্রকাশিত লেনদেনের জন্য পাওয়া গেছে। এই 6 জন কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্তের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। এই কারণেই করা হয়েছে। বাকি যা রুলস আছে, পুলিশের ডিসিপ্লিন ফোর্স তারা কি করেছে পুরো ডিটেলস নিশ্চয়ই ফলো করেছে ওরা। আমার কাছে যা একদম আমি বলছি ডিসমিস, বিকজ পুলিশ দপ্তরের মহানির্দেশক আমার জানা মতো হি ক্যানট ডিসমিস দি সার্ভিস অফ এ পুলিশ পার্সোনাল। সরকার ডিসমিস করতে পারে, দপ্তরের কোনো অধিকর্তা সেটা করতে পারেন না। সো মাই পয়েন্ট ইজ, আমাদের এই ফোর্সের যে অতিরিক্ত, আমার কাছে যা রিপোর্ট এসছে একটু দেখুন, একটু ভিতরে গিয়ে দেখুন। নিশ্চয়ই আমি ডিসমিসটা আপনার অনুমতি ছাড়া হয় না। না, এখন কথা হচ্ছে ঠিক আছে, আমি এটা দেখব, কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস 1988 কিন্তু তৈরি হয়েছে। এখন কি আছে এটার মধ্যে, ডিসমিস করার ক্ষমতা আছে কিনা, এটা যতক্ষণ ধরে না দেখব আছে কিনা। আমার আমি তো নিশ্চয়ই লর থেকে ব্যাটিং নিয়েই তারপর আমি কি কারণে হয়েছে সেটা আপনাকে জানাই। তদন্তের সময় এই ব্যক্তিদের ব্যাংক স্টেটমেন্টে মোট 2.5 কোটি টাকার বেশি ক্রেডিট লেনদেন দেখা গেছে। এর মধ্যে 1.30 কোটি টাকা যেটা অপ্রতিবেদিত। কি বাংলা মুশকিল হয় আমার সময়, অপ্রতিবেদিত মানে হিসাব নেই বোধ হয়, এরকম একটা কিছু। 6 জন কর্মী বিভিন্ন উৎস থেকে এই ধরনের যে অপ্রতিবেদিত আর্থিক লেনদেনের 750টিরও বেশি উদাহরণ রয়েছে। পরিষেবা বিধিগুলোর এই ধরনের, এই যে আপনারা যে বললেন চারিদিকে গাঁজা থেকে আরম্ভ করে যে ট্যাবলেট, ইয়াবো ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি নেশা সামগ্রী, এগুলো তো নিশ্চয়ই ইনভলভ আছে। এর জন্যই তো আমাদের চলছে এগুলো, আমরা একদিনে পারবো না তো, এগুলো চলছে আমাদের এবং এটা করবোই, নির্মূল করতেই হবে। আমাদের মাননীয় হোম মিনিস্টার আমাদের ভারতবর্ষে অমিত শাহজি বলছে জিরো টলারেন্স। এখানে বলা হয়েছে, অনেকে বলেছেন যে মেইন লুককে ধরতে পারছেন না, মেইন লুককে ধরে যখন ধরা পড়বে তখন আপনি ছাড় পাবেন, এতটুকু আপনি বলতে পারেন। একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজিও, এবার বলে দিয়েছে কোনো অবস্থায় সে যেই হোক তাকে ছাড়া হবে না। সেটা আমরা করবো, এখানে কোনো রকম মিথ্যার আশ্রয় আমরা নেব না। মিথ্যা বলাটা মহাপাপ, আমরা সবাই জানি, কিন্তু গোয়েবেল সাহেবের অনেকে আছে এই মিথ্যা বলে 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 সত্য মানিয়ে নেয়। অনেকের মধ্যে এই রোগটা আছে। আমরা চাইছি এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, এর জন্য কোনো অ্যান্টিডোটও নাই। তো এই যে বিষয়, তাতে করে পুলিশের উপর একটি বড় নেতিবাচক প্রভাব ফেলবে,
যা একটা সুশৃঙ্খল বাহিনীর জন্য এটা ঠিক নয়, এর জন্য এটা হয়েছে। এখানে একটা বিষয় এসেছিল যে কমলপুর সিপিআইএম পার্টি সেট ইন ফায়ার অ্যান্ড ভ্যান্ডালাইজেশন অফ দ্য স্ট্যাচু অফ বৈদ্যনাথ মজুমদারজি। সবাই ওনাকে সম্মান করে, বৈদ্যনাথজিকে সম্মান করেন এরকম কোনো লোক নেই, আমরা সবসময় রেসপেক্ট করি। কিন্তু আমার কাছে যে রিপোর্ট এসে যে এই ঘটনার পরে ওখানে শ্রীরঞ্জন দাস সেক্রেটারি সিপিআইএমের, উনি বোধহয় একটা এফআইআর করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ, আমি বলে দিয়েছি এইসব জায়গার মধ্যে কোনো অবস্থায় আমিও কম্প্রোমাইজ করবো না, বলেছি ধরতে হবে। আপনি দেখেছেন আমাদের নিজেদের পার্টির লোককে আমি ধরেছি তো, কিন্তু এগুলো সময়ের সাথে সাথে আরও মানে রিফাইন্ড হবে এবং হবে। তবে ধলাই জেলার বৈদ্যনাথ বাবুর যে মূর্তি ভাঙচুরের যে কথা বলা হয়েছে সেটা কিন্তু ঠিক নয়, নেই কিন্তু এটা বৈদ্যনাথ বাবুর। তবে ধলাই জেলার বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি, এই কথাটা বলছে। সেটা তো আমি বললাম, তো পার্টি অফিসটা। আরেকটা বিষয় এসেছিল পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত, আমি এগুলো কিন্তু সব সুশাসন, আপনারা বলেছেন কুশাসন, আমি জানি না, এগুলো তো পুলিশ আছে, পুলিশের কাজ করবে, করছে কিনা দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা ডিসগাইজ করছি কিনা সেটা আপনারা দেখুন। বলছি বারবার অ্যাকশন নিন, অ্যাকশন নিন। আপনারাই বলুন, একটা টাইম ছিল কমিউনিস্ট পার্টির মাঝখানে এমন একটা অবস্থা ছিল, ওরা কিন্তু ওরা ঘর থেকে বেরোতো না, যদিও ওনাদের ঘরের মধ্যে অনেক অস্ত্র শস্ত্র ছিল, সেটা আমরা দেখেছি 2018 পরে, এটা অস্বীকার করার উপায় না, পেপারে ছিল, অনেক নিউজ পেপারে। কিন্তু এর মধ্যে আপনারা ব্লাড ব্যাংকের কথা বলছেন, ব্লাড ডোনেশনের সময় আপনারা যেতে পারেন না, কি সুন্দরভাবে ব্লাড ডোনেশন হয়, মানিকবাবু যাচ্ছেন, জিতেনবাবু যাচ্ছেন, অন্যরা সব লিডার যাচ্ছেন, কোথাও কোনো বাধাপ্রাপ্ত হচ্ছেন না। তো এখন প্রসেশন করছেন, ডেইলি প্রসেশন করছেন সব জায়গায়, পার্টি অফিস খুলে গেছে। ডেমোক্রেসি কাকে বলে আমরা তো শিখিয়ে দিয়েছি। 2023-এর যে ইলেকশন, আপনি বলুন 2023-এর যে ইলেকশন, এর আগে আমার উপনির্বাচনে ছাপ্পা ভোট, একটা ওই যে মিথ্যা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, কি করব, মিথ্যা বলা। এইবার আমি বললাম কোনো জায়গায় যদি এরকম হয়ে থাকে আমরা এই জায়গায় যাব না, যদিও সাইন্টিফিক রিগিংয়ে অনেকে বহুত মাস্টার এবং এগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু আমি বারবার আমাদের টিম এবং আমাদের পার্টির থেকে বারবার বলেছি 2023-এর ইলেকশন আমরা করব না, এবং সেটাই হলো ত্রিপুরার ইতিহাসে কোনো জায়গায় কোনো ঘটনা ছাড়া আমরা ইলেকশন করেছি এবং ইলেকশন জিতেছি, মানুষ আমাদের উপর সমর্থন করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এই দুটো ইলেকশন হলো, এর মধ্যে বাইপোল ইলেকশন, সেখানেও আমরা দুটো, আপনি যদিও কটাক্ষ করেছেন, করবেন, এটা ভালো, দেখতে এটা করতেই হবে, মাঝে মাঝে আমরাও হাসবো, এগুলো হয়, আমি এর জন্য দোষ দিইনি। আমি জিতেনবাবু আমি নিজে, আমি ফিনিশ করে দিই একটু, জিতেনবাবু আমি নিজে, আমি অনেক জায়গায় বলেছি, আমার খুব ভালো লেগেছে যেদিন আমি ডেলি যেতাম বক্সনগর থেকে ধনপুর হয়ে আমি ফিরছি সন্ধ্যা, আপনি কি সুন্দরভাবে এই স্ট্রিট কর্নার করে আপনি কথা বলছেন। একবার আমার ইচ্ছে হচ্ছিল নেবে আপনার সাথে হ্যান্ডশেক করি, সত্যি বলছি, মনের থেকে বলছি, যে হ্যান্ডশেক করছেন, যে আপনি আরামসে ওখানে নির্বাচন প্রক্রিয়া আপনি আছেন, কোথাও একটা ঢিলও আপনাকে ছড়িনি কিন্তু, আর সেখানে আপনি যদি বলেন যে এই অবস্থা হচ্ছে, এটা হবে, বলবেন, আপনারা সবাই বলবেন, কিন্তু এইরকম একটা ঘটনা আশ্চর্য। আমাদেরকে বলা হয় কি মুসলমান বিরোধী, বলতো না, আর এইবার বক্সনগরে দেখিয়ে দিয়েছেন 62% উপরে মুসলিম, সেখানে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আমি নিজে গেছি, বহু মুসলিম যাদের মসজিদ, মানে বহু জায়গায় আমি গেছি, তারা বিশ্বাস করেছে, সবকা সাথ, বিশ্বাসের যে বিষয়টা না, সেটা নিতে পেরেছি আমি। এবং আমি কে, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভারতীয় জনতা পার্টি, মোদিজির আদর্শে বিশ্বাসী, এর জন্য জিতেছি, গায়ের জোর, কোনো বারবার বলেছি ওকে, ওর তো এমনি একটু থাকে না, আমি ওকে বারবার বলেছি, একটা কথা যদি আমি শুনি করেও নি। ধনপুরের কথাই বলুন, যেখানে আমরা 3,500 ভোটে জিতি, 18,000 ভোটে জিতলাম, তো এটা কি হয়? আমরা তো করছি, আমাদের হেল্প করুন, আপনারা আসুন।
শুধু আপনি এটাই বলুন, ঠিক আছে আপনার কথা আপনি রাখবেনই, আপনার ডিফেন্স আপনি করবেন, যে এই রেজাল্টে আপনি অন্তর থেকে খুশি হয়েছেন, শুধু এটুকুই বলুন। না আপনি বলুন, আমি চ্যালেঞ্জ করবো না, আপনি শুধু বলুন আমি রেজাল্টে অন্তর থেকে খুশি, আমরা এটাই শুধু শুনবো। না, ঠিক আছে। মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওয়ান সেকেন্ড, এটা রেকর্ডে আছে বাদলবাবু এবং অগরদেবরবাবু কত হাজার ভোটে জিতেছিলেন, তখন কি আপনি মানসিক সন্তুষ্ট হয়েছিলেন বাদলবাবুর ঈশ্বরমুখে? আর ঠিক আছে, জিতেন কালকে তো আবার আপনি তো আবার অন্যদিকে চলে গেলেন। আমি আই রেসপেক্ট ইউ, প্লিজ। আপনি বলছেন বলে আমি বললাম। স্যার আপনার চেয়ারকে আপনি স্যার চেয়ারকে শিবাবতে চেয়ার, ঠিক আছে, আমি অন্য কিছু বললাম না, আমি কিচ্ছু বলবো না এরপর। ঠিক আছে। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলুন এই রেজাল্টে আমি অন্তর থেকে খুশি, এটাই বলুন শুধু, আমরা শুনে একটু খুশি হতে চাই। দেখুন, সন্তুষ্টির যে বিষয়টা, এটা ক্লাস 9 থেকে যখন 10 উঠি না, পরীক্ষার আগ অবধি মনে হয় যে পাস করব কি পাস হয়ে যাওয়ার পর মানে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন, এর জন্য মানে উল্লাস করার মতো আমাদের সেভাবে শিক্ষা দেয়নি। আমার শান্তি পেয়েছি শান্তিতে থাকার জন্য, আমার হার্ট বলেছে তুই শান্তিতে থাক, সবাই আমরা যারা আছি সবাই শান্তিতে থাক, আমরা বলে দিয়েছি, কোথাও কোনো নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দে আমরাও আনন্দিত, কিন্তু যেহেতু নির্বাচনের কথা বলছেন, এডিসির ভিলেজ কমিটি ইলেকশন আর ওই বাই ইলেকশনের কথা একটু বলে আমাদের আরো আনন্দিত করুন। নিশ্চয়ই দেবো, আছে, আমি ম্যাটেরিয়াল রেখেছি, আমি বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু এটাকে স্পোর্টিংলি নেবেন, সত্যটা সত্যভাবে নেবেন, এটাই আশা করি। এখানে খয়েরপুর বাইপাসের একটা ঘটনা হয়েছে শুনলাম, যে এখানে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত খয়েরপুর বাইপাস এবং জাতীয় সড়কে আইন শৃঙ্খলার অবনতি বিষয়ে কোনো তথ্য সংশ্লিষ্ট এলাকা থানা থেকে পাওয়া যায়নি। এখানে আপনাকে বলছি, তথাপি এখানে এইরকম কোনো খবর থানার মধ্যে নেই, কিন্তু ওখানে বিট পেট্রোলিং, বেকুলার মোবাইল, নাকা চেকিং ইত্যাদি নিয়মিতভাবে করা হয়ে থাকে। পাশাপাশি সমাজদ্রোহীদের অসাধু কার্যকলাপ ব্যাহত করতে সাদা পোশাকে পুলিশি নজরদারি জারি আছে। উচ্চপদস্থ পুলিশ অফিসারেরও নাকা চেক পয়েন্টে উপস্থিত থাকেন এবং রাত্রিবেলাও নৈশপ্রহরে নিযুক্ত পুলিশ কর্মীদের সতর্ক রাখতে মাঝে মাঝে আচমকা পরিদর্শনে বেরিয়ে থাকেন। হবে, এগুলো তো থাকবে, মানুষ তো আমরা, কোনো জায়গার মধ্যে সব মানুষকে ভালো হবে, এগুলো থাকবে, এক দুটো ঘটনা হবে, কিন্তু দেখতে হবে এগুলো যাতে না বাড়ে। আগে তো যে হারে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, কি চিন্তায় থাকতাম, কি অবস্থায় ছিল, এখন তো এটা স্বীকার করতে হবে যে অনেক বেটার পজিশন এখন ত্রিপুরা। আমরা বলছি বারবার যে কোনো অবস্থা আইন শৃঙ্খলা, মাঝে মাঝে আপনারাও ফোন করেন আমাকে, এমুক জায়গায় এটা হচ্ছে, আমি সাথে সাথে আমি ডিজিকে বলি যে কোনো অবস্থায় এটা মানা যাবে না। মানিকবাবুও ফোন করেন, মানিক দেও ফোন করেন, ফোন করে আমি সাথে সাথে আপনি এটা বলেন না, কিন্তু আপনারা যে উনি এই কাজটা করেছেন, করি তো। কোনো জায়গায় আপনারা মিটিং করতে পারছেন না টাউন হলে, সেখানে দেখা গেছে, কারণ তারাও তো ওই যে এতদিন ধরে যে রাজনীতি চলছে, যে যেহেতু আপনারা ওখানে ফিক্স করেছেন, ওরা বলছে ওদেরকে করতে দেবো না। 8 দিন আপনাদের, আমাকে মানিকবাবু ফোন করেছেন, যে মানিক সরকারবাবু ফোন করেছে আপনাকে বলার জন্য। কি বলেছেন? টাউন হলে আমাদের একটা অধিবেশন হবে, সমস্ত লোক বাইরের থেকে আসবে। আমি মেয়র সাহেবকে ফোন করলাম যে এটা কি সত্যি? বলে না, ওই এবং জায়গার মণ্ডলের এরা করবে এরকম। আমি সব ছাড়ো, দিয়েছি কিনা, বুক করেছি কিনা, বলো দাও, দিয়েছে। দেখ আমি না না আমি বলছি দ্যাট ওয়াজ বুকড, ইট ওয়াজ প্রি বুকড, কিন্তু সেই কথাটাই তো বলছি, আমি সেই কথাটাই বলছি। কিন্তু অন্য সময় হলে আগে তো আমরা দেখতাম বুকড হলে ক্যান্সেল, এটা আমি করতে দিইনি। কারণ যেগুলো আমরা পেয়েছি, খারাপ জিনিসগুলো পেয়েছি, আমার ছেলে মেয়েকে আমি গান শেখাতে পারিনি, আমি গান শেখাবো। যেগুলো আমরা পেয়েছি, এখনো মনে আছে, আমি চেম্বারে প্র্যাকটিস করছি, দুপুরবেলা হঠাৎ করে একটা ড্রাইভার এসে, অটো ড্রাইভার এসে ফোন করছে, আপনার ছেলেকে, আপনার ভাইকে মেরেছে। অটোতে আমি নিয়ে এসে গিয়ে দেখলাম এখানে দাও দিয়ে কূপ দিয়েছে, পিঠে ছুরি
ড্যাগার দিয়ে মেরেছে, বুকে এখানে মেরেছে, বাঁচবে কি বাঁচবে না। আমি ওখান থেকে আইজিএমে গেলাম, আইজিএম থেকে কি দোষ তার, তারপরে কলকাতায় নিয়ে যেতে হলো। কি দোষ? একটা এমবিবি কলেজে সে একটা অপোজিট পার্টির ছাত্র সংগঠনের সাথে যুক্ত, এই তো তার দোষ। বাঁচবে কিনা কলকাতায় নিয়ে যেতে হলো। আমরা থানা ঘেরাও করলাম, আমাদের এরিয়ার থেকে বহুত ঘটনা। আমি তো ইচ্ছা করলে এখানে আবার মানে কি বলে ওটাকে এক্সকাভেট করতে পারি, কিন্তু আমরা বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে মানুষের মন জয় করতে চাই। করবো না এগুলো। আমি জানি আপনারা যেদিন আসবেন আমরা থাকবো না কেউ। বলছি তো, আরে মানুষ আতঙ্কে আছে বারবার। আমার ভাগ্য ভালো, আমি বইটা আজকে পাইনি। আমি মানিক সরকারের রাজত্বে একটা বই বানিয়েছিল সুনীল দেব দর্জি, সে ওরে বাবা পড়লে তো মাথা খারাপ হয়ে যায়। প্রেগনেন্ট লেডির উপর পা দিয়ে তার পায়ে সেই নর্তের মধ্যে কাউকে পেচ্ছাপ করে দিচ্ছে মুখের মধ্যে, এইসব ঘটনা তো আমি ইচ্ছে করলে আমি এগুলো, এইটা আমার রুচিতেই বাঁধবে না। আজকে গণতন্ত্রের কথা বলেন আপনারা, অদ্ভুত লাগে। ওরা জানে মুখস্থ হয়ে গেছে, আমার এগুলো শুনতেও ভালো লাগে না, মুখস্থ করতে ইচ্ছে হয়। 2017 সালে আমার উপর আক্রমণ করা হয়েছিল তিলিয়ামুড়াতে, মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহাশয়। তাহলে রেকর্ড দেখুন, আপনি উত্তর দিয়েছেন, আপনি এই হাউসে আপনি যেরকম বলছেন এরকম ঘটনা অসংখ্য সারা ঘটনা দেশের মধ্যে পলিটিক্যাল ভায়োলেন্সের নাম্বার 1। প্রত্যেকটা বিরোধী বেঞ্চের সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন আমরা কিন্তু সবাই চুপচাপ শুনেছিলাম। প্রত্যেকটা সদস্য স্পিকার মহোদয়, বিশালগড়ের বাইপাসে আমরা নিউজ পেপারও দেখেছি। আমি সাথে আমি বিশালগড়ের থানাকে বলেছি, মানে এসপিকে বলেছি অ্যাকশন নাও। অ্যারেস্টও হয়েছে নানাভাবে, বলছে এ মুখে গেছে, এগুলো তো আরেক জিনিস। কিন্তু ওয়েদার অ্যাকশন হ্যাজ বিন টেকেন অর নট, দিস ভেরি ইম্পর্টেন্ট। টিএসআর যায়, আদার্স বিকেল থেকে আরম্ভ করে ডেইলি ওখানে নাকাবন্দিতে সব চলছে। এগুলো হবে, কিন্তু দেখতে হবে। আমরা তো এরপর আসি যাই, কেউ তো দেখিনি এটা, সেটা দেখতে হবে করেছি কিনা। দিনের পর দিন হাসপাতালে গিয়ে, মনে আছে বিশালগড় হাসপাতালে আমাদের লোককে কিভাবে আটকে মারবার জন্য চেষ্টা করেছিল, কোথায় গেল এইসব দিনগুলো? এগুলো আমরা ভুলবো না, এগুলো চেষ্টা করবো না এর থেকে বেরিয়ে আসতে। ঠিক আছে। তাহলে যদি স্যার এইভাবে এগুলো আমরা বলিনি, না এই আগরতলা শহরে বেলার মাঠে দিন দুপুরে হলো হয়েছে আপনার গ্রেপ্তার। প্লিজ জিতেন বাবু, প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ বলুন কোনটার বলছেন? আরে না এভাবে বলবেন না, প্লিজ শুনুন, গ্রেপ্তারে আমি এক মিনিট জিতেন বাবু, আপনাকে আবার আমি বলতে চাই, আপনাকে আশ্বস্ত করতে চাই পলিটিক্যালি গ্রেপ্তার হবে না, সেটা আমরা করব না, আমরা। এবং তার জন্য যা বিচার ব্যবস্থা, আমি তো তাকে অ্যারেস্ট করতে পারবো, কিন্তু কোর্টে গিয়ে তার বিচার হবে। আমি বিচার করতে পারবো না, কিন্তু সেটা আমি করবো, আমরা করছি। এর জন্যই তো আপনারা বেরোতে পারছেন, আনন্দে ঘুরছেন। এখন সিপাহীজলার উত্তম বক্ত চৌমনি থেকে পাথালিয়া ঘাট সীমানায় প্রায় 28 কিলোমিটার জাতীয় সড়কের কভার করে এবং আরটিএ, রোড ট্রাফিক, অন্যান্য অপরাধের মতো যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে 24/7 3টি নাকা স্থাপন করা হয়েছে। বেশি বললাম না। এখানে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মার ভাষণে উনি উল্লেখ করেছেন যে মাননীয় রাজ্যপালের ভাষণে এসটি বা এডিসি এরিয়া নিয়ে কোনো বক্তব্য নেই। আমি ওনাকে অনুরোধ করব যে 71, 72, 73 এই যে নাম প্যারাটা আমি বললাম,
এটার মধ্যে কিন্তু এটার একটু আলোচনা রেখেছে, কাইন্ডলি আপনি একটু পরে নেবেন, অন্য জায়গায় থাকতে পারে। শিক্ষা নিয়ে তো অনেকে অনেক কথা বলছেন আমাকে, আমি আর এখন তো শিক্ষামন্ত্রী, আপনারা বলছেন আমার শুনতেই হবে, কিন্তু আমি অনেক কিছু আপনাদের থেকে কিন্তু শিখেছি, কারণ আমার সেই অভিজ্ঞতাও নেই কি করা উচিত কি না। যতটুকু চেষ্টা করছি এভরিডে পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, আপনাদের থেকে শিখছি, আবার এটাকে আধিকারিকদের থেকে আমি শিখছি যে কিভাবে গুণগত শিক্ষা দেওয়া যায়, সেই চেষ্টা আমরা করছি। এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ফার্স্ট ক্রাইটেরিয়া, উনি বারবার বলছেন আগামী দিনে নলেজ যার হাতে থাকবে তারাই এই দেশকে চালাবে। প্রপার নলেজ, গুণগত শিক্ষা আমরা দেব। একটু আগে এই বিষয়ে কথা হয়েছে, এটাকেও ব্যঙ্গ করা হয়েছে। একদিকে বলা হয় যে বিভিন্ন এখানে এডুকেশন হাব করবে, মেডিকেল হাব করবে, আবার অনেক সময় দেখা যায় যে তথ্য এটা বলছে, আবার যখন দেখা যায় যে তথ্যর কথা বলা হয়, তথ্য ঠিক আছে, ফিল্ডে গিয়ে কিন্তু অন্যরকম। এই যে অদ্ভুত এক অবস্থার মধ্যে আমি কোনটা আমি মানে এখান থেকে নিয়ে যাব আমি বুঝতে পারছি না, আমি তো দেবো তো পরের কথা। কাজে এগুলো কিন্তু আমাদের মনে হয় এটা পরিবর্তন করা দরকার, নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আনন্দনগরে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, ধর্মনগরে আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এই দুটি বেসরকারি বিদ্যালয়ের স্থাপন আমরা অনুমোদন এই বিধানসভা থেকে দেওয়া হয়েছে। 2022-23 শিক্ষাবর্ষ থেকে এখানে বলা হয়েছে একটাও হয়নি, এটা কিন্তু খুব দারুণ, কোনো কাজই হয় না কোনো জায়গায় গেলে। হসপিটালে গেলে বলবে যদি কোনো কারণে একদিনের জন্য তুলোটা পাইনি, এখানে তুলা নাই, ব্যান্ডেজ নাই, কিচ্ছু নাই, ওষুধ নাই, আর বাকি পেশেন্টগুলো যে ভালো হয়ে যাচ্ছে, আমি যে এটা তাদের এগেনস্টে বলছি, ওখানকার যারা স্বাস্থ্যকর্মী ডাক্তারদের অপমান করি আমরা। কোভিডের সময় যেভাবে ডাক্তাররা পরিশ্রম করেছে, মারা গেছে বহু লোক, তাদেরকে আপনি অসম্মান করছেন। একটু ওদেরকে একটু সম্মান দিয়ে কথা বলো, যেভাবে ওরা কাজ করে। ঠিক আছে, প্রাইভেট প্র্যাকটিস করে এমনভাবে আমাদের এখানে অ্যাডভাইজারি যে একটা দিয়ে গেছে, খুব সুন্দর একটা অ্যাডভাইজারি দিয়ে গেছেন, উনিও ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, উনি এগুলো জানেন। ওনার সময় ইচ্ছা করলে চেষ্টা করলে বন্ধ করতে পারবে 4টের পরে, উনি তো যাবেন 5টার সময় 6টার সময় হসপিটালে না গিয়ে ওই প্রাইভেট ডাক্তারের কাছে, বন্ধ করতে পারবেন না। এখন আমাদের দেখতে হবে এটাকে কিভাবে সুদৃঢ় করা যায় যাতে না যায়, আমাদের সবার দায়িত্ব। আমি বলছি 2022-23 শিক্ষাবর্ষ থেকে 3টি নতুন সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংরেজি মিডিয়াম গভর্নমেন্টের, পানিসাগরে ও পুরাতন আগরতলা একটি করে সরকারি ডিগ্রি কলেজ চালু হয়েছে, 3টা হয়েছে। ত্রিপুরা কলেজ ও ইউনিভার্সিটিগুলিতে 23-24 থেকে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু করেছে। এক্সিট এবং এন্ট্রি, অদ্ভুত, মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাপ বের করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আগে আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম, যদি কোনো কারণে চলে যেতাম এটার কোনো সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই, সেকেন্ড ইয়ারে পড়লেও সার্টিফিকেট নাই। এখন কিন্তু যা পড়বেন তারও সার্টিফিকেট পাবেন এবং এটা দিয়েও আপনি কোথাও অ্যাপ্লাইও করতে পারবেন। এই যে এত সুন্দর একটা বিষয়, এর জন্যে বলে না, এগুলো আপনারা শুনলে মাঝে মাঝে বলেন যে মোদি হে তো মুমকিন হ্যাঁ, এই কথাটা বললেই আপনারা রেখে যাবেন। সত্যি আজকে দেশকে G20-র মাধ্যমে দেশকে যেভাবে পৌঁছিয়েছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই, তির্যক করে বলার উপায় নেই। 2023-24 অর্থ বছরে 25টি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, উনি শিক্ষামন্ত্রী ছিলেন তখন, রতনবাবু, ওনার সময় সেটা শুরু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ইনগরেশন করেছিলেন। বিদ্যাজ্যোতি প্রকল্পের CBSE-র অন্তর্ভুক্ত 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য গত 21শে জুলাই 2023 থেকে বিদ্যা দর্পণ ড্যাশবোর্ড চালু করা হয়েছে। 2023-24 সালে 812টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে।
কিসের স্মার্ট ক্লাস? আমরা জীবনও শুনিনি, এত বছর স্কুলে গেছিলাম। স্মার্ট ক্লাস আমি জানি না আপনারা দেখেছেন কিনা, দেখলে অবাক হয়ে যায় এক একটা স্মার্ট ক্লাস গেলে। এখন সব কিছু এর মধ্যে আছে। এই যে আমাদের এখানে যেরকম আছে এলসিডি স্টাইলের সব কিছু পাওয়া যায়। এটা ছবি আঁকতে হয় না, যে কোনো আপনার 3 ডাইমেনশনালে আপনি দেখতে পারবেন। একজন ফিজিওলজি পড়তে গেলেন, কারোর চেহারা বা তার বডি, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখবেন। কত লাভ হচ্ছে গুণগত যে আপনার এডুকেশন, সেটা আমরা দিচ্ছি। এগুলো তো আপনারা দেখবেন সুশাসনের, তো এগুলোই তো সুশাসন বলে। কি ভাঙা চেয়ারে বসে আর স্টুলের মধ্যে বসে, এটাকে সুশাসন বলবো আমরা? হসপিটালে যখন আমার পোস্টিং হতো, সারা ত্রিপুরাতে আমাকে ঘুরাতো। আমার একজন লোক গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে, গিয়ে বলছিলেন, আরে উনি তো এইভাবে বারবার ট্রান্সফার করেন, কি বিষয়? কোনা উনি তো ডাক্তার ভালো, মানুষও ভালো, কিন্তু উনি অপোজিট পোলের লোক। এটা কি ক্রাইটেরিয়া? এটা কি ক্রাইটেরিয়া আপনারা বলুন? এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যেদিন আমি শুনলাম, তারপরেই যখন আমি অ্যাসোসিয়েট থেকে আমাকে ডিমোশন করলো স্ট্যান্ড, আমি বললাম হবে না, পার্টিতে জয়েনই করতে হবে। অপোজিট পোলের লোককে যখন বললো, তুই গিয়ে ভারতীয় জনতা পার্টির এখানে পাইলাম, মোদিজিকে পেলাম, এবং আজকে আমরা সবাই মিলে এটা কি বলে ওটাকে, মানে দেশের চিন্তা ভাবনা, সমর্পণ, এসব ভাষা আমি শুনিনি। সমর্পণের ভাষায় আমি ভাবনায় আমরা কাজ করি। আমার মনে আছে একজন এমএলএ কংগ্রেসে একদিন এসছে আমার চেম্বারে, আমার ওই ইয়েতে হসপিটালে, আমাকে এসে বলছে, আর ও তো মানে এত দিনের অভিজ্ঞ একজন এমএলএ, কত কিছু জানে। তা আমাকে বলছে, তুমি রাজনীতিতে কেন গেলে? আমি তুমি তো অনেক দিন ধরে রাজনীতি করো, বলো যে বলতে পারবে তুমি বিস্তারক কি? বলে বিস্তারক, এটা আবার কি? আমি ধর রাজনীতি শিখো,